ইনসাফ পত্রিকার আমাদের অফিসের নিচেই কিন্তু টার্গেট করে ডিবি পুলিশ কিন্তু ঘিরে ধরে এবং তারা কিন্তু লাইভ টকশোর মধ্যে কিন্তু গুলি করে। আমাকে অ্যারেস্ট করার জন্য কিন্তু অনেক চেষ্টা করা হলো। একটা ছেলেকে নিরস্ত্র হাতে এভাবে হাত মেলে আছে, সেই ছেলেকে পুলিশ প্রকাশ্যে গুলি করে মারছে। এটা দেখার পর কোনো বিবেকবান মানুষ চুপ করে থাকতে পারে না। স্মরণ হারানোর কি বেদনা, এটা হয়তো আমাদের মনে আছে। তো মানুষ আসলে এইবার আর সেই অভিনয়, আর এইবার মানুষ বুঝে গিয়েছিল, মানুষের বিবেক জাগ্রত হয়ে গিয়েছিল। সারা দেশে দাবানলের মতো আন্দোলন ছড়িয়ে পড়েছে। হেলিকপ্টার দিয়ে যখন গুলি করা হচ্ছে, যখন বিভিন্ন বাহিনী স্নাইপার দিয়ে গুলি করে হত্যা করতেছে, নারী, শিশু, ছোট ছোট বাচ্চা কেউ যখন রেহাই পাচ্ছে না, ওই সময়টায় শেখ হাসিনা কিন্তু সমন্বয়কদের মধ্যে 2-3 জনকে দিয়ে একটা বৈঠকের ব্যবস্থা করেছিল। আমরা কিন্তু বলেছি এত রক্ত, এত লাশের উপর দিয়ে কোনোভাবেই আমরা নেগোসিয়েশন করবো না, কোনোভাবেই আমরা পিছু হটবো না। ডিবি কার্যালয় নিয়ে, ডিবির সিটি নিয়ে আমাকে বলা হলো তোকে এখনই শুট করে দেওয়া হবে। তাদেরকে মনেই হয় না যে তারা একটা রাষ্ট্রীয় ফোর্স, দেখে মনে হচ্ছে তারা আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন বা শেখ পরিবারের কেউ, এরকম আচরণ করতেছিল তারা। একটা কাগজে বললো যে এখানে লেখ যে আমরা আন্দোলন প্রত্যাহার করতেছি। আমি বলছি না, মরে যাব, কিন্তু আমি আন্দোলন কোনোভাবে আর এখান থেকে আমরা সরবো না। ফজরের নামাজ পড়ে, কালিমা পড়ে রাজপথে নামছি এই চিন্তা ভাবনা নিয়ে যে আমি এখান থেকে নাও ফিরতে পারি। ওরা খেপে গিয়ে আমাদেরকে আরো অত্যাচার নির্যাতন বাড়িয়ে দিল। চোখ, মুখ, হাত, পা, শরীরে এমন কোনো অঙ্গ নাই যেখানে মারে নাই। আমার পায়ে আমার গুলি ছিল, আমার বুকের এখানে গুলি ছিল, এইখানে পিঠের অনেকগুলো জায়গায় ছোট ছোট ওই গুলি ছিল। আমরা আসলে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। আমি বলছিলাম যে আমাদের একটু নামাজ পড়া শুরু করেন। নামাজ পড়লাম। এরপরে আসলে আমরা জানতে পারি যে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে। যেখানে আমি ধরে নিয়েছি যে আমাকে নিশ্চিত আজকে মেরে ফেলা হবে, সেখানে হাসিনা পালিয়ে গেছে। আল্লাহর কাছে সাথে সাথে সিজদায় পড়ে যাই। যত লোকজন ছিল ডিবির সবাই এসে প্রাণ ভিক্ষা চাইলো আমাদের কাছে। ততক্ষণে বাইরে আমরা জানতে পারি যে সাধারণ যে ছাত্র জনতা যারা ছিল, সাধারণ জনগণ সবাই ডিবি কার্যালয়ের চারপাশে ঘিরে ধরেছিল। মানে ডিবি কার্যালয়ে একটা ইটও থাকতো না যদি আমরা ওখানে না থাকতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি ইনসাফের নিয়মিত আয়োজন ইনসাফের মুখোমুখিতে। আজকে আমাদের অতিথি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক তসলিম ইসলাম অভি। আজকে আমরা তার সাথে কথা বলবো 2024-এর জুলাইয়ের গণঅভ্যুত্থান নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে আপনার কাছে যে বিষয়টা জানতে চাই, 2024-এ যে আন্দোলন হলো, কোটা বিরোধী আন্দোলন, তার আগেও একবার 2018 সালে আন্দোলন হয়েছিল, যে আন্দোলনে আপনারা সরাসরি যুক্ত ছিলেন। সেই আন্দোলনে যুক্ত ছিলেন এবং 2024-এর যে আন্দোলন, তখন তো আপনারা সাবেক হলেন। এই আন্দোলনে আসলে আপনারা কিভাবে যুক্ত হলেন? জি, ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই শুরুতেই স্মরণ করছি জুলাইয়ের রক্তক্ষয়ী জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা রক্ত বিলিয়ে দিয়েছে, যাদের জন্য এখানে আমি এখনো বসে বসে কথা বলতে পারছি। আল্লাহ আমাকে সুস্থভাবে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছে। সেই জুলাইয়ের শহীদদের এবং যারা রক্ত দিয়েছে এবং যারা আহত হয়েছে তাদেরকে স্মরণ করছি শুরুতেই। তখনকার পরিস্থিতি ছিল খুবই ভয়াবহ। আমাদের যেটা মনে হয়েছিল যে আমরা ফিলিস্তিনের জনগণ নিজেদেরকে, তো এই ভূমির ফিলিস্তিনের জনগণের মতো তখন আমাদেরকে মার্চ ফর জাস্টিস, অর্থাৎ আমাদের ভাই বোনদের, আমাদের সহযোদ্ধা, আমাদের নারী, শিশু থেকে শুরু করে যে শত শত লাশ এবং হাজার হাজার আহত, যারা ফ্যাসিবাদী শেখ হাসিনার তার যে বাহিনী ছিল, সেই বাহিনী, সন্ত্রাসী বাহিনীর দ্বারা যারা শহীদ হয়েছিল এবং যারা আহত হয়েছিল, তাদের ন্যায় বিচারের জন্য আমাদের মার্চ ফর জাস্টিস প্রোগ্রাম ছিল। তো মার্চ ফর জাস্টিস প্রোগ্রামের পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই দিনেই, সেটা হলো আমাদের সহযোদ্ধা, আমাদের আন্দোলনের, আমাদেরই সমন্বয়ক যারা ছিল, তাদেরকে কয়েকজনকে ডিবি কার্যালয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেইখান থেকে কিন্তু বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আমাদের আন্দোলনটা যাতে বন্ধ করে দেওয়া যায়। কিন্তু তখনও তারা বুঝতে পারে নাই যে এই আন্দোলনটা এখন আর শুধুমাত্র সমন্বয়ক কিংবা যারা সকল সমন্বয়কের পর্যায়ে আসলে আন্দোলনটা নাই, বরং আন্দোলনটা সাধারণ মানুষের পর্যায়ে চলে গেছে এবং ছাত্র জনতার পর্যায়ে এতভাবে তীব্রভাবে জমে উঠেছিল যেই আন্দোলন আসলে কারো পক্ষে দমিয়ে রাখা সম্ভব ছিল না। তো তখন কিন্তু আমরা কিন্তু আন্দোলনের কিন্তু হাল ছেড়ে দেই নাই। আমরা একটা শপথ করেছিলাম, চূড়ান্ত শপথ। এই শপথটা আমরা কেন করেছিলাম? 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলন, যে কিশোর বিদ্রোহ, এই আন্দোলনের মাধ্যমেই কিন্তু গড়ে উঠেছিল 2024-এর এই গণ অভ্যুত্থানের স্বপ্ন। অর্থাৎ আমরা যদি 2024-এর যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান বা বিপ্লব,
এই গণ অভ্যুত্থান বলি বা বিপ্লব বলি, যাই বলি না কেন আমরা, এর ভিত্তি কিন্তু গড়ে উঠেছিল 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলন ও কোঠা সংস্কার আন্দোলন। তো ঐতিহাসিক কোঠা সংস্কার আন্দোলন এবং ঐতিহাসিক যে নিরাপদ সড়ক আন্দোলন 2018, তো 2018 এবং 2024 আমাদের কাছে একইভাবে কাটা। আমরা 2018 সালে কোঠার দাবিতে আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমরা নিরাপদ সড়কের দাবিতে রাজপথে ছিলাম, আমরা ফ্যাসিবাদী শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনীর দ্বারা আমরা অত্যাচার, নির্যাতন, নিপীড়িত হয়েছিলাম, জেল, জুলুম, রিমান্ড সব কিছু আমাদেরকে সহ্য করতে হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে, আপনি জানেন যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ছায়াতলে, অর্থাৎ ছাত্র অধিকার পরিষদের একজন কর্মী হিসেবে আমি দীর্ঘদিন ধরে সেই 2018 সালের কোঠা সংস্কার আন্দোলন থেকে যে গড়ে ওঠা যে সংগঠন ছাত্র অধিকার পরিষদ, সেই ছাত্র অধিকার পরিষদের সঙ্গে আমি যুক্ত ছিলাম, যার ফলে আমাকে 2018 সাল থেকে এই পর্যন্ত, আপনি জানেন যে ছাত্র অধিকার পরিষদ কিন্তু সর্বদাই শিক্ষার্থীদের অধিকার রক্ষায় এবং দেশের যে কোনো বিষয়ে, যে কোনো দেশবিরোধী কর্মকাণ্ডে এবং ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে যে মানুষের উপর যে জুলুম হয়েছিল, সে অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে কিন্তু আমরা প্রতিরোধ গড়ে তুলেছিলাম। এবং সেই প্রতিরোধ করতে গিয়ে কিন্তু আমাদেরকে হামলা, মামলা, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন অনেক কিছু সহ্য করতে হয়েছে। অর্থাৎ আমরা ধরেই নিয়েছিলাম যে আমরা যে কোনো সময় মারা যেতে পারি, প্রতিটা মুহূর্তে আমাদেরকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। এবং আমরা একমাত্র আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা এবং ভরসা রেখেই মূলত লড়াই সংগ্রামটা করেছিলাম। এবং বিজয়ের মালিক আল্লাহ, অবশ্যই এই বিজয় আল্লাহর রহমত এবং মজলুম মানুষের আর্তনাদের ফলেই মূলত হাসিনার মতো একটা ফ্যাসিবাদী দানবের পতন ঘটেছে। আমরা অনেকেই যখন আন্দোলন সংগ্রাম করেছিলাম, অনেকেই ভাবতাম যে ফ্যাসিবাদী শেখ হাসিনা তো ইসরায়েলের যে জায়নবাদী যে সরকার, তার থেকেও বেশি ভয়াবহ, নিকৃষ্ট। কারণ ইসরায়েলের যে ফ্যাসিবাদী জায়নবাদী সরকার, সে কিন্তু তার নিজ দেশের মানুষকে নয়, বরং ফিলিস্তিনিদের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে। আর আমাদের উপর কিন্তু অত্যাচার নির্যাতন যে চালিয়েছিল, সে কিন্তু আমাদের দেশেরই সরকার ছিল, হোক সে অবৈধ, হোক সে জালিম, যতই জালিমই হোক। কিন্তু তার নিজের দেশের জনগণের উপর সে যেই অমানবিকভাবে অত্যাচার, নির্যাতন, জুলুম চালিয়েছে, এটা অবশ্যই সীমা লঙ্ঘন ছিল, যার পরিণতি স্বয়ং মহান আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। আমরা 2018 সাল থেকে 2024-এর যে কোঠা সংস্কার আন্দোলন, তো এই আন্দোলনের মাঝখানে আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল মত যারা ছিল, তারা কিন্তু এই ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে অনেকবার আন্দোলন সংগ্রাম করেছে। কিন্তু আন্দোলন সংগ্রাম করার পরেও এই ফ্যাসিবাদী শেখ হাসিনার কিন্তু পতন ঘটে নাই। সাধারণ মানুষ এই 2024-এর যে গণ অভ্যুত্থান, এটাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যারা এসেছে, মৃত্যুকে জয় করে তারা রাজপথে নেমেছে। আমরা যখন রাজপথে নেমেছি, আমরা যখন আমাদের সারা দেশে আমাদের সহযোদ্ধা যারা রয়েছে তাদেরকে যখন নামতে বলছি, আল্লাহর উপর ভরসা রেখে একদম কালেমা পড়ে রাজপথে নামেছি, কারণ ধরেই নিয়েছি যে আমাদের মৃত্যু হতে পারে। 24-এর কোঠা সংস্কার আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যাত্রা যখন শুরু হয়, সেটা হলো 5ই জুন আদালতের যে একটা রায় দেওয়া হয় কোঠার বিরুদ্ধে, যে কোঠার পক্ষে একটা রায় দেওয়া হয়। সেই রায়ের বিরুদ্ধে আমরা 5ই জুন ওই আদালতের রায়ের পরপরই আমরা প্রতিবাদ করি। এবং পরবর্তীতে 6ই জুন সকালে রাজু ভাস্কর্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আমরা প্রতিবাদ করি। এবং বিকেলবেলাও আমরা এই ফ্যাসিস্ট শেখ হাসিনার যে কোঠার যে আদালত থেকে যে রায় দিয়েছিল, সেই রায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। এইভাবে আমাদের 24-এর কোঠা সংস্কার আন্দোলনের যাত্রা শুরু হয়। এবং পরবর্তীতে জুলাই মাসে মূলত আমাদের আন্দোলনটা তীব্রভাবে গড়ে ওঠে। যেহেতু এটা সংক্ষিপ্ত সাক্ষাৎকার, এত বিস্তারিত হয়তো বলে তোলা যাবে না, তারপর যতটুকু সম্ভব হচ্ছে আমি যদি বলি। আমাদের জুলাইয়ের আন্দোলনে 14ই জুলাই রাষ্ট্রপতির কাছে একটা স্মারকলিপি দেওয়ার পরের দিন, অর্থাৎ ওবায়দুল কাদের একটা বক্তব্য দিয়েছিল যে ছাত্রলীগে এদেরকে প্রতিহত করার জন্য যথেষ্ট। কারণ ছাত্রলীগ তো সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়েছিল। ছাত্রলীগ তো ওই সময় এমন কোনো অপরাধ নাই যা তারা করে নাই, এমন কোনো অন্যায়, অত্যাচার, নিপীড়ন, খুন খারামি, চাঁদাবাজি, ধর্ষণ, এরকম কোনো অপরাধ নাই যেটা তারা করে নাই।
এবং আমরা কিন্তু দীর্ঘদিন ধরে 18 থেকে এই পর্যন্ত 24 পর্যন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনার সন্ত্রাসী লীগ, সন্ত্রাসী বাহিনী দ্বারা এবং যে রাষ্ট্রীয় ফোর্স যারা ছিল তারা মূলত ওই সময় আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠনের মতো, অর্থাৎ পুলিশ লীগের মতো কাজ করেছে, পুলিশ লীগ হয়ে কাজ করেছে, র্যাব লীগ হয়ে, বিজিবি লীগ হয়ে, অর্থাৎ রাষ্ট্রীয় ফোর্সগুলো কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হয়ে কাজ করেছে। যার ফলে তারা ধরেই নিয়েছিল যে যেহেতু তাদের এই সব ফোর্সই তারা আওয়ামী লীগের হয়ে কাজ করতেছে, সেহেতু ছাত্রলীগ আমাদের জন্য যথেষ্ট। ওই ঘোষণা বক্তব্যের পরে আপনার মনে আছে কিনা 15 জুলাই আমার উপর হামলা হয়। 15 জুলাই আমাদের রাজু ভাস্কর্যের আমাদের একটা কর্মসূচি ছিল। কর্মসূচির পরবর্তীতে আমাদের অনেক সহযোদ্ধা আহত হয়, বিশেষ করে নারীরা আহত হয়। ওই দিন নারীদের ভূমিকা ছিল, অসাধারণ ভূমিকা ছিল। তারা যখন আহত হলো, বিশেষ করে নারী এবং বেশ কয়েকজন স্কুলের শিক্ষার্থী, ছোট ছোট বাচ্চা যখন আহত হলো, এটা দেখে সারা দেশের প্রত্যেকটা হৃদয়বান মানুষের বিবেকে নাড়া দিয়েছিল। আমি নিজেও আহত হয়েছিলাম। আমি অনেক হামলা শিকার হওয়ার পরবর্তীতে আমি কয়েকজনকে সেভও করেছিলাম, কয়েকজন নারীকে। তারপর আপনি জানেন যে আমি রাজধানীর কাকরাইলের ইসলামী হসপিটালে ভর্তি হয়েছিলাম। সেই হসপিটালে আমি চিকিৎসা নিতে পারিনি। সেইখানে সন্ত্রাসী বাহিনী হুমকি ধামকি দিয়েছে হসপিটাল কর্তৃপক্ষকে। পুলিশ বাহিনী তখন পুলিশ লীগের মতো করে এবং সরকারের যে ফ্যাসিবাদী শেখ হাসিনার যে গোয়েন্দা সংস্থার লোকজন ছিল, তারা বিভিন্নভাবে হসপিটাল কর্তৃপক্ষকে আমাদেরকে যেন হসপিটাল থেকে বের করে দেয়, চিকিৎসা না দেয়, সেই বিষয়ে বলেছে। এই বিষয়টাই একটু বিস্তারিত জানতে চাই যে আপনারা জুলাই আন্দোলনের যে আক্রমণাত্মক, সরকারের যে আক্রমণাত্মক যে চেহারাটা ছিল জুলাই আন্দোলন, ওটা কিন্তু শুরু হয় এক প্রকার আপনাদের উপর আক্রমণ দিয়ে। রাজু ভাস্কর্যে আপনি আহত হয়েছিলেন এবং আপনাদের দলের গণ অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাও আহত হয়েছিলেন, নেতাকর্মী আহত হয়েছিলেন। আপনি হসপিটালে ভর্তি ছিলেন এবং ওখানে আপনি আহত হয়ে গেলেন এবং ওখান থেকে পরবর্তীতে ইনসাফে আসছিলেন, এখানে রেস্টে ছিলেন এবং এখান থেকে আপনি বিভিন্ন অনলাইন কি বলে পেজগুলোতে, অনলাইন যারা বাহিরে বসে দেখা গেছে যে টকশোতে যারা লাইভ টকশো পরিচালনা করে, সেখানে আপনি যুক্ত ছিলেন। এই টোটাল বিষয়টা নিয়ে জানতে চাই আর কি। আপনি আহত হলেন, হসপিটালের চিকিৎসা, ইনসাফে আসা এবং লাইভ টকশোর যে বিষয়টা। আচ্ছা, আন্দোলন কিন্তু জমে উঠেছিল মূলত 15 জুলাই নারীদের উপর এবং আমাদের উপর এবং ছোট ছোট বাচ্চাদের, স্কুলের বাচ্চা যারা আমাদের এই কোঠা আন্দোলনের সঙ্গে একত্রতা ঘোষণা করতে এসেছিল, তাদের উপর হামলার পর এবং ফ্যাসিবাদী শেখ হাসিনা যখন রাজাকারের ছেলে বলে একটা গালি দিল, একটা বকা দিল, এই কথাটার কারণে কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু আন্দোলনের তীব্রতা ছড়িয়ে পড়ে। এটা 15 জুলাই যাওয়ার পরবর্তীতে। আর যেটা বললেন আপনি যে আমাদের এবং অনেক সংগঠনে, আসলে আমি একটা প্ল্যাটফর্মে ছিলাম, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছেই কিন্তু এই কোঠা সংস্কার আন্দোলনের মাধ্যমে, অর্থাৎ কোঠা সংস্কার আন্দোলন এবং ছাত্র অধিকার পরিষদ দুটো একই সূত্রের কথা। এবং কোঠা সংস্কার আন্দোলনের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দরাই সারা দেশে ছড়িয়েছিল এবং এই আন্দোলনের আপনার 60% ভূমিকাই ছিল, নেতৃত্বের ভূমিকা ছিল ছাত্র অধিকার পরিষদ। তো সেই জায়গা থেকে আমরা এবং আমাদের নেতাকর্মীরা হুমকি ধামকির মধ্যে আগে থেকেই ছিল। তারা ফ্যাসিবাদী শেখ হাসিনার রাষ্ট্রীয় বাহিনী এবং তার দলীয় বাহিনীর রোশানলে এবং তার নজরদারিতে সবসময় ছিল, যার কারণে আমাদের সহযোদ্ধারা বা আমরা টার্গেটে পড়াটা এটা অস্বাভাবিক কিছু না, এটা খুবই সহজ বিষয় ছিল এবং স্বাভাবিক বিষয়। 15 জুলাই যেটা হয়েছিল, ওইখানে হামলার আমি পরবর্তীতে যখন কাকরাইলে আমি হসপিটালে ভর্তি হলাম, সেখান থেকে চিকিৎসা না পেয়ে আমি ইনসাফে আসলাম। এখানে একটা নিরাপদ জায়গা খুঁজতেছিলাম। ইনসাফে আসার পরবর্তীতে আমি এখানে অসুস্থ অবস্থায় আমি প্রথমে ফেস দ্য পিপলের একটা টকশোতে যুক্ত হই। ফেস দ্য পিপল, সাইফুর সাগর ভাইয়ের ফেস দ্য পিপলের টকশোতে যুক্ত হওয়ার পর আমি সেখানে কথা বলার পর সেখানে একজন আওয়ামী লীগের লোক ছিল, ফ্যাসিস্টের, যিনি টকশোর মধ্যেই আমাকে জামাত শিবির রাজাকার বলে উল্টাপাল্টা বলে গালাগালি শুরু করে এবং জামাত শিবির রাজাকার বলার পর আমাকে বিভিন্নভাবে অপদস্থ করার চেষ্টা করে। তখন আমি বলেছিলাম যে জালিম যত বেশি জুলুম করবে ততই বেশি তার পতনের ঘণ্টা ঘনিয়ে আসবে। আর হত্যা, হামলা যোগ্য এবং অত্যাচার নির্যাতন করে কোনো আন্দোলন দমিয়ে রাখা যায় না, বরং যত বেশি অত্যাচার নির্যাতন
মাত্রা বেড়ে যাবে, ততই বেশি বিপ্লব সামনে এগিয়ে আসবে। এটা বলার পর সে ওই সময় আমার বিরুদ্ধে বলে, তোমাকে আমি এখনই দেখে নিচ্ছি, তুমি কোথায় আছো না আছো সব কিছুই করতেছি, ঠিক আছে। এবং আমি কিন্তু ওই সময় কিন্তু বলেছিলাম যে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবার যেহেতু করতেছিল, অবশ্যই তার পরিণতি খুব খারাপ হবে। পরবর্তীতে আপনার মনে আছে যে 16ই জুলাই, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। 16ই জুলাই আমরা জানি যে আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হয়। সারা দেশ এবং সারা পৃথিবী কিন্তু সেটা দেখেছে। একজন সুস্থ বিবেকবান মানুষ যখন দেখতে পারে যে একটা ছেলেকে নিরস্ত্র হাতে এভাবে হাত মেলে আছে, সেই ছেলেকে পুলিশ প্রকাশ্যে গুলি করে মারছে, এটা দেখার পর কোনো বিবেকবান মানুষ চুপ করে থাকতে পারে না এবং আগুনে ঘি ঢেলে দেয় ফ্যাসিবাদী শেখ হাসিনা আরও বেশি। যখন আবু সাইদের আমরা প্রকাশ্যে দেখতেছি যে একজন পুলিশ সদস্য আবু সাইদকেও গুলি করে হত্যা করছে, কিন্তু তারা সেটা নিয়েও আবু সাইদের সহযোদ্ধা, আমাদের আন্দোলনের সহযোদ্ধাদেরকে ভাসিয়ে দেওয়া হয়। অর্থাৎ ফ্যাসিবাদী ফ্যাসিস্ট শেখ হাসিনা কিন্তু সবসময় এই যে ক্ষমতা এবং তার যে দখলদারিত্ব, পাশাপাশি যে সব কিছু যেভাবে দেশটাকে নিয়ন্ত্রণ করে আসছিল, তার একটা বৃহৎ একটাই ছিল অভিনয়ের মাধ্যমে। অর্থাৎ অভিনয় এবং তার যে মানুষেরকে ধোঁকা দেয়া, মানুষের সাথে প্রতারণা করা, এইটা ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার সবচেয়ে বড় অস্ত্র। যখন আমাদের স্বজনরা, আমাদের সহযোদ্ধারা, আমরা আহত হলাম, আমাদের সহযোদ্ধাদেরকে আমরা হারালাম, তখন শেষে একই গল্প সে বলছিল যে স্বজন হারানোর কি বেদনা, এটা হয়তো আমাদের মনে আছে। তো মানুষ আসলে এইবার আর সেই অভিনয়, আর এইবার মানুষ বুঝে গিয়েছিল, মানুষের বিবেক জাগ্রত হয়ে গিয়েছিল। তো আবু সাইদ যখন শহীদ হলো, আমরা 16ই জুলাই যখন 6-7 জন আমাদের সহযোদ্ধাদের হত্যার খবর আমরা পেলাম, সেদিনই একটা লাইভ টক শোতে এখানে ইনসাফে এসে আমি যখন করলাম, টক শোটা সম্ভবত 10টা বা 10:30 এরকম টাইমে হবে সম্ভবত। একটা টক শো শেষ করলাম ফেস দ্য পিপলের। পরবর্তীতে আমি টেবিল টক উইথ হাসিনা নামে একটা টক শো ছিল পেজের, ওইটায় আমি যুক্ত হলাম। ওইটায় যুক্ত হয়ে আমি হয়তো 2-3 মিনিট বা 5-10 মিনিট হতে পারে সম্ভবত কথা বললাম। এরপরেই আমি দেখলাম যে ইনসাফ পত্রিকার আমাদের অফিসের নিচেই কিন্তু টার্গেট করে ডিবি পুলিশ কিন্তু ঘিরে ধরে, এবং তারা কিন্তু লাইভ টকশোর মধ্যে কিন্তু গুলি করে এবং পাশাপাশি কিন্তু এত ভয়াবহ অবস্থা ছিল ওই সময় যে টকশোর থেকে আমাকে বের হয়ে যেতে হয় এবং আমার স্পষ্ট মনে আছে, আমার খুব খারাপ লাগতেছিল এবং খুব ভয় লাগতেছিল যে আমি তো নিজে বিপদে পড়ছি, আমার পাশাপাশি আমাকে যারা আশ্রয় দিল এই ইনসাফও তো বিপদে পড়ে যাচ্ছে। ওই সময়টাতে যারা আপনার সাথে লাইভে ছিল তারাও কিন্তু বলতেছিল যে ওখানে বোমার আওয়াজ শোনা যাচ্ছে, গুলির আওয়াজ শোনা যাচ্ছে। হ্যাঁ, ওই সময় তো আসলে মানে এমন একটা পরিস্থিতি ছিল যে খুবই ভয়াবহ একটা পরিস্থিতি। সেই ভয়াবহ পরিস্থিতিতে ওইটা আমি আমার জীবনে ওইটা কখনো ভুলতে পারবো না, যে কিভাবে এই ইনসাফ অফিসের নিচে আক্রমণ করা হলো এবং আমাকে অ্যারেস্ট করার জন্য কিন্তু অনেক চেষ্টা করা হলো। এবং ওই একই দিনে কিন্তু আমাদের বিএনপির যে পার্টি অফিস ছিল সেখানে কিন্তু একটা গুজব রটানো হলো, অর্থাৎ মিথ্যা যে বোমা বা ককটেল সহ আরও অন্যান্য অনেক জিনিসপত্রের একটা অভিনয়ের নাটক করলো ডিবি হারুন। মনে আছে, আমরা বলি যে বাটের হোটেল হারুনের। তাই হারুন কিন্তু ওই অভিনয়ের মাধ্যমে কিন্তু হাসিনার মন জয় করার জন্যই এই কাজগুলো করত। এবং ডিবির যে গোয়েন্দা সংস্থা, এটা মহানগরের ডিএমপির যে প্রধান গোয়েন্দা সংস্থা আমাদের ডিবি, সে ডিবির কাছ থেকে কিন্তু আমরা কিন্তু সাধারণ মানুষের জন্য কোনো সার্ভিস আসলে পাই নাই, বরং ডিবির কাজই ছিল একটাই, যে শেখ হাসিনাকে রক্ষার জন্য তার যা করণীয় করবে। শুধুমাত্র বিরোধী দল, ভিন্ন মত, এগুলোকে দমন করা, এদেরকে অত্যাচার নির্যাতন করা, এদেরকে রিমান্ডে নিয়ে ব্যাপক হারে নির্যাতন করা, এবং বিশেষ করে আলেম ওলামা যারা ছিল এদেরকে টার্গেট করা হতো ডিবিতে। আমি নিজেও, আপনি জানেন যে আন্দোলনের শেষের দিকে আমাকে কিন্তু ডিবির সিটিতে নিয়ে যাওয়া হয়েছিল এবং আমাকে গুলি করে মেরে ফেলার কথা ছিল। আমার সাথে আমার সহযোদ্ধা নাজমুল হাসান ছিল এবং আরও বেশ কয়েকজন ছিল। তো আমি এবং নাজমুল হাসান কেন্দ্রীয় সমন্বয়ক হওয়ার কারণে আমাদেরকে ডাইরেক্ট গুলি করে মেরে ফেলতে চাইছিল। তো আল্লাহর রহমত যে ওই সময় ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের সংবাদ পাই, নয়তো আমাদেরকে মেরেই ফেলতো। এবং অ্যারেস্ট করার পর থেকে যতক্ষণ আমরা ডিবির কার্যালয়ে ছিলাম ততক্ষণ কিন্তু অত্যাচার, নির্যাতন, মানে ভয়াবহ নির্যাতনের মুখোমুখি আমাদেরকে হতে হয়েছে। আমি
এই বিষয়টাতে বিস্তারিত আসতে যাচ্ছি যে শেষ সময় কিন্তু আপনি গ্রেফতার হয়েছিলেন এবং আপনাকে অনেক লম্বা একটা সময় কিন্তু আমরা দেখতে পাইনি, আপনার ফেস সামনে আসেনি। তো এই গ্রেফতারের বিষয়টা যদি টোটাল আমাদেরকে বলতেন। গ্রেপ্তারের বিষয়টা মূলত এটা ছিল 5ই আগস্টের পূর্বে, অর্থাৎ শেখ হাসিনা পালানোর পূর্বে। আর এর মাঝে একটা বিশাল একটা অনেক একটা সময় ছিল, যে সময়গুলো আমাদেরকে কৌশলে আমাদেরকে অনেক বাসায় আশ্রয় নিতে হয়েছে। আমরা কিন্তু এক জায়গায় স্থির থাকতে পারি নাই, আমাদেরকে অনেকগুলো বাসা পরিবর্তন করতে হয়েছে। আমি সবসময় একটা জায়গায় খুঁজতাম যে মানে এখন এখানে আছি, কিছুক্ষণ পরে যে এরপরে সেফ লোকেশন কোনটা। এক জায়গায় কিন্তু আমরা বেশিক্ষণ থাকতে পারি নাই, কারণ যেহেতু আমাদেরকে ওই সময় সারা দেশের বেশ কয়েকটি জেলায়, আমার ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী সহ অনেকগুলো জেলায় শেরপুর ছিল, আমাদের সহযোদ্ধা যারা ছিল তাদেরকে ইন্ট্রোডাকশন দিতে হয়েছে আমাদেরকে। তো সেই জন্য কিন্তু আমরা অবশ্যই অনেক ভয়াবহভাবে টার্গেটে ছিলাম, যার কারণে আমাদেরকে বারবার স্থান পরিবর্তন করতে হয়েছে। আমাদের অনেকে দেখা গেছে সেফ একটা জায়গায় গিয়ে স্থির হয়েছে, আমরা কিন্তু সেটা স্থির থাকতে পারি নাই। আমাদেরকে মাঠ পর্যায়ে যেহেতু আমরা নেতৃত্ব দিয়েছি, আমাদের সহযোদ্ধারা, আমাদের ছোট ভাই বা আমাদের অনেকেই যারা আছে তারা আন্দোলনগুলো ঘোষণা দিত, তাদের নামগুলো হাইলাইট হতো, কিন্তু আমরা আড়াল থেকে মূলত কাজগুলো করতাম, আড়াল থেকে নেতৃত্ব দিতাম, মাঠ পর্যায়ে থাকতাম। এবং আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি, আমি বেশ কয়েকবার হামলার শিকার হয়েছি। এবং যতগুলো আমাদের কর্মসূচি ছিল সবগুলো কর্মসূচিতে চেষ্টা করেছি নিজে মাঠ পর্যায়ে রাজপথে থেকে অন্যদের ভরসা দিতে, অন্যদের আস্থা এবং ভরসার জায়গা ধরে রাখতে। কারণ আমাদের তো আসলে ধরেই নিয়েছিলাম যে আমরা মারা যাব, আর এটা তো একটা বাস্তবতাই ছিল যে এইবার যদি হাসিনার পতন না হতো আর কোনোদিন হয়তো সম্ভব হতো না। তো এই জন্যই আমরা একটা টার্গেট নিয়ে আগাচ্ছিলাম যে হয় এবার আর নয় কোনোবারই না। এই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের জন্য যদি আমাদেরকে শহীদ হতে হয়, সেটাকে আমরা শহীদের তামান্না হিসেবে আমরা ধরে নিয়েছিলাম। 4 আগস্ট তার পূর্বে যদি যাই, আমাদের এক দফার ঘোষণা কিন্তু আমরা নিয়ে কিন্তু অনেক হয়েছে, যে অনেকেই আমরা যদি দেখি যে আমাদের সমন্বয়কদের অনেকেই সরকার ফ্যাসিস্ট শেখ হাসিনা চেষ্টা করছে তার নিজের মধ্যে নেওয়ার জন্য, বা আন্দোলনটা, আমি যেটা বললাম যে আন্দোলনটা যে ছাত্র জনতার মধ্যে ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে, আন্দোলনটা যে আমাদের সমন্বয়কদের হাতেও ছিল না, এটা ফ্যাসিস্ট শেখ হাসিনা বুঝতে পারে নাই। এবং সমন্বয়কদের মধ্যে অনেকেই যে দীর্ঘদিন ধরে, বিশেষ করে ছাত্র অধিকার পরিষদের সঙ্গে যারা জড়িত ছিল, তারা তো দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যায় অত্যাচার নির্যাতনের সঙ্গে সম্পৃক্ত, তাই না? তা নির্যাতনের যে শিকার হয়েছি আমরা, তা নির্যাতনের শিকার হওয়ার কারণে আমাদের তো আর এখান থেকে পিছু হটার কোনো সুযোগ নাই। তা আমাদের যেহেতু কোনো পিছু হটার সুযোগ নাই, আমাদেরকে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার বাহিনী কোনোভাবেই নত করতে পারে নাই। এবং তারা সবসময় চেষ্টা করছে সমন্বয়কদের মধ্যে একটা অংশকে তারা যেন নেগোসিয়েশনের মাধ্যমে বিষয়টা সমাধান করতে পারে। যখন দেখা গেল যে সারা দেশে দাবানলের মতো আন্দোলন ছড়িয়ে পড়েছে, হেলিকপ্টার দিয়ে যখন গুলি করা হচ্ছে, যখন বিভিন্ন বাহিনী স্নাইপার দিয়ে গুলি করে হত্যা করতেছে, নারী, শিশু, ছোট ছোট বাচ্চা, কেউ যখন রেহাই পাচ্ছে না, ওই সময়টায় কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনা কিন্তু আমাদের সমন্বয়কদের মধ্যে 2-3 জনকে দিয়ে একটা বৈঠকের ব্যবস্থা করেছিল। আমরা কিন্তু ওই সময় কিন্তু আমরা প্রচার করেছিলাম। 16 জুলাই যখন ফার্স্ট আমি ঘোষণা দিলাম শেখ হাসিনার পতনে, তারপর থেকে কিন্তু আমরা কিন্তু বলেছি কোনোভাবে এটা পিছু হটার কোনো সুযোগ নাই। এত লাশের উপর দিয়ে, এত রক্ত, এত লাশের উপর দিয়ে কোনোভাবেই আমরা নেগোসিয়েশন করবো না, কোনোভাবেই আমরা পিছু হটবো না। কিন্তু তারা অনেকভাবে চেষ্টা করেছিল, এবং আমরা দেখেছি আমাদের কিছু কিছু সমন্বয়করা, যারা জানি না তারা কেন ওখানে গিয়েছিল বৈঠকের জন্য, কিন্তু ওইটাকে কিন্তু আমরা কিন্তু অন্যান্য সমন্বয়করা এবং সাধারণ মানুষ কিন্তু এটা গ্রহণ করে নাই। ডিবি কার্যালয় থেকে যে আমাদের কয়েকজন সহযোদ্ধা, কয়েকজন সমন্বয়ক, তারা যখন একটা বিবৃতি দিল আন্দোলন প্রত্যাহারের, ওইটাও কিন্তু সাধারণ মানুষ বা আমরা কিন্তু গ্রহণ করি নাই। আমাদের কিন্তু পাল্টা বিবৃতি আরেকটা দেওয়া হয়েছিল। অর্থাৎ এটাই প্রমাণ করেছিল যে এই আন্দোলন শুধুমাত্র আমাদের ইচ্ছার উপর না, বরং এই দেশের ছাত্র জনতার ইচ্ছার উপর এটা প্রতিফলিত হয়েছিল। একটা দেশের 95% মানুষ শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে যারা সর্বোচ্চ সুবিধা পেয়েছিল এবং যারা মনুষ্যত্বকে কুরবানি দিয়েছিল, তারা ব্যতীত সকল বিবেকবান, হৃদয়বান মানুষ, অনেক আওয়ামী লীগের মধ্যে যারা বিবেকবান ছিল, তারাও কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লাশ পর্যন্ত দাঁড়িয়েছিল। তো এই সময়টাই মূলত আমাদের এক দফার একটা চূড়ান্ত দফা হয়। আমরা সবাইকে যে কোনোভাবে হোক, আমরা একটা বিষয় অটুট ছিলাম। অনেকেই বলছে যে না, এক দফা দেওয়া যাবে না,
এক দফাদের এই সমস্যা হবে, ওই সমস্যা হবে। আমরা তো সব কিছু ফেস করেছি, আমাদের তো হারানোর কিছু নাই। জেল জুলুম অত্যাচার নির্যাতন সব কিছু সহ্য করতে করতে এই 6-7-8টা বছর আমরা পার করেছি, সেই 18 সাল থেকে। অতএব আমাদের পিছু হটার সুযোগ নাই, আমরা এক দফায় অটুট রইলাম। এবং জনগণের ইচ্ছাতে, জনগণ এই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন চেয়েছিল। তার ফলে 3 আগস্ট শহীদ মিনারে এই এক দফার ঘোষণা দেওয়া হলো। এবং এক দফার ঘোষণা দেওয়ার পর 4 আগস্ট ওই দিনই কিন্তু আমার বাসায়, যখন আমি কিন্তু আমার বাসায় ঢুকতে পারিনি, ওইখান সময় আমার আরেকটা বাসায় যেতে হলো। ওই দিনে আমার 4টা বাসা, একদিনে আমার 4টা বাসা চেঞ্জ করতে হয়েছে। 4 আগস্ট ধানমন্ডির জিগাতলাতে আমি এবং নাজমুল ছিলাম, আমাদের দুজনকে অবরুদ্ধ করে রাখা হয়। হেলমেট বাহিনী, ছাত্রলীগ বাহিনী এবং আরও অন্যান্য বিশেষ করে যুবলীগের যারা ছিল ওই সময়, ইসমাইল সম্রাট নামে, এই যে ক্যাসিনো সম্রাট যাকে বলা হয়, ওর নেতৃত্বে ওই আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে ওইখানে অনেক ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে ওই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ বিভিন্ন পেশার মানুষকে ওই সময় হত্যা করা হয়। এবং মানুষ কিন্তু প্রতিরোধ গড়ে তোলে, আমাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়। তখন ডক্টর এবং নার্সরা আমাদেরকে সেভ করেছিল, তাদের দিন কোনোদিন ভুলবার নয়। অর্থাৎ ওই গণ অভ্যুত্থান, আমাদের এই 24-এর গণ অভ্যুত্থানে সকল দল মত জাতি ধর্ম সকল পেশার সকল ধরনের মানুষ যার যেই সামর্থ্য আছে, অর্থাৎ 1971-এ যেটা ঘোষণা হয়েছিল যে যার যেটা সামর্থ্য আছে সেটা নিয়ে কিন্তু মানুষ নেমে গিয়েছিল। এই 24-এর গণ অভ্যুত্থানেও কিন্তু সেম হয়েছিল। 1971-এর যুদ্ধ এবং 24-এর গণ অভ্যুত্থান একই সূত্রে গাথা। আমরা আপনার গ্রেপ্তারের বিষয়টা ছিলাম, আসলে গ্রেপ্তারটা আসলে কিভাবে হলেন? আমাকে মূলত গ্রেপ্তার করা হয়, আমাদের যেহেতু 5ই আগস্ট চূড়ান্ত ঘোষণা ছিল গণভবন অভিমুখে যাত্রা, তো শহীদ মিনার থেকে আমরা গণভবন পর্যন্ত আমরা যাত্রা করব। এবং আমি ওই 5 আগস্ট আসার পূর্বে, অর্থাৎ 4 আগস্ট ওই রাত্রে থেকে সারা রাত আমি কিন্তু আমাদের নেতাকর্মীদের সবাইকে কিন্তু আমরা যোগাযোগ করতেছিলাম। তো ওই সময় আমরা জানি না কিভাবে তারা টের পেয়েছে বা কিভাবে আমাদেরকে ট্র্যাকিং করেছে। আমাদেরকে বকশীবাজার থেকে আমাদেরকে সকালে গ্রেপ্তার করা হয়। আপনি এবং সাথে? আমার সাথে নাজমুল হাসান ছিল। আমাকে ফার্স্টে গ্রেপ্তার করা হয়, আমার সাথে একটা মেয়ে ছিল, আমাদের একটা নারী সহযোদ্ধা। তো আমার সাথে এবং আরও অনেকেই ছিল। আমরা একটা রিক্সায় করে ওখান দিয়ে যাচ্ছিলাম। তো বকশীবাজার থেকে যখন আমাদেরকে অ্যারেস্ট করা হয়, ওখানে শাহবাগ থানার এসি ইমরুল ছিল। ইমরুল সে আমাকে চিনছিল এবং তার সামনেই আমাকে ধরার সাথে সাথে বলা হলো, এই তুই সমন্বয়ক অভিনা। ধরে আমাকে ফার্স্টে ঘাড়ে, পিছনে, বিভিন্ন জায়গায় মারা হলো। আমাকে একটা লোহার পাইপ দিয়ে মারা হলো। মারার পর যখন আমি একদম রাস্তায় শুয়ে পড়ছি, তখন আমার কলার ধরে আমাকে একটা রাস্তার পাশে একটা ছিল গাছ, সে গাছে এইভাবে ধাক্কা দিয়ে আমাকে ওখানে ফেলা দিল। তারপর শাহবাগ থানার যে এসি ইমরুল ছিল, এসি ইমরুল ভাই আসলো। সে বললো যে এই তোমরা ওকে এত মারছো কেন, এত অত্যাচার করতেছো কেন? এটা বলার পর পরবর্তীতে আরেকজন অফিসার আসলো যে স্যার ওদেরকে তো সমন্বয়, ওরা তো আজকে আমাদের নেত্রীর পতনের জন্য বলতেছে। এবং পুলিশের এত বাজে আচরণ ছিল, মানে জঘন্য, এই দেশে শুধু আমরাই থাকবো, তোদের থাকার কোনো অধিকার নাই, তোরা সব মরে যা, আজকে তো তুই লাশ হয়ে যাবে এখান থেকে। এসি ইমরুল আমাকে বললো তোমার তো ক্যারিয়ার লাইফ সব শেষ, জীবনও তো শেষ, আজকে তো তোমাদের তো এখান থেকে আর বাঁচার মনে হয় না সুযোগ হবে। পরে আমাদেরকে ওখান থেকে মারতে মারতে আমাকে একটা জায়গায় নেওয়া হলো। ওই সময় আমি দেখতে পারি যে আমার আরেক সহযোদ্ধা নাজমুল হাসানকেও অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। তা আমাকে আলাদা একটা গাড়িতে করে নিয়ে গেল। আমাকে ফার্স্টে শাহবাগ থানায় নিয়ে আসা হলো, দেন ওইখান থেকে আমাদেরকে ডিবি কার্যালয়ে নেওয়া হলো। ডিবি কার্যালয়ে নিয়ে ডিবির সিটিতে নিয়ে আমাকে বলা হলো তোকে এখনই শ্যুট করে দেওয়া হবে, তোরা সমন্বয়কদেরকে তোদেরকে নিয়ে আসছিলাম বোঝানোর জন্য, বেশি বাড়াবাড়ি করিস না, আগেরগুলো তো ম্যারেজ যেভাবেই হোক ওরা আন্দোলন প্রত্যাহার করেছিল, তোরা আবার বাইরে থেকে কেন আমাদের নেত্রীকে পতনের ডাক তোরা দিলি কেন? মানে তাদেরকে মনেই হয় না যে তারা একটা রাষ্ট্রীয় ফোর্স, তাদের দেখে মনে হচ্ছে তারা আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন বা শেখ পরিবারের কেউ, এরকম আচরণ করতেছিল তারা। মানে এত দরদ ছিল তাদের শেখ হাসিনা এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্য। তা আমাদেরকে ওই সময় বললো যে গুলি করে মেরে ফেলা হবে এবং ব্যাপক সিটিডিসিতে নিয়ে ব্যাপক অত্যাচার নির্যাতন করা হলো। ধরেই নিয়েছিলাম যে মরে যাব। আমাদেরকে বলা হলো অনেকভাবে যে আন্দোলন প্রত্যাহার করে, আমারে একটা কাগজে বললো যে এখানে লেখ যে আমরা আন্দোলন প্রত্যাহার করতেছি। আমি বলছি না,
আমি মরে যাব, কিন্তু আমি আন্দোলন কোনোভাবে আর এখান থেকে আমরা সরবো না। আমি মরে যাব এই শপথ নিয়েই আমি রাজপথে নামছি। আমি ফজরের নামাজ পড়ে কালিমা পড়ে রাজপথে নামছি এই চিন্তা ভাবনা নিয়ে যে আমি এখান থেকে নাও ফিরতে পারি। তো সেই জায়গা থেকে যখন আমাদের কথাগুলো তারা খেপে গেল, ওরা খেপে গিয়ে আমাদেরকে আরো অত্যাচার নির্যাতন বাড়িয়ে দিল। চোখ, মুখ, হাত, পা, শরীরে এমন কোনো অঙ্গ নাই যেখানে মারে নেই। আমার পায়ে আমার গুলি ছিল, আমার বুকের এখানে গুলি ছিল, এইখানে পিঠের অনেকগুলো জায়গায় ওই যে ছোড়াগুলির যাকে বলে ছোট ছোট ওইগুলি ছিল। আমি বারবার রিকোয়েস্ট করতেছিলাম যে আমার এখানে অবস্থা খুবই খারাপ। পরে বলছিল যে তোর কোথায় কি সমস্যা, এগুলো দিয়ে কি হবে, তুই তো মরে যাবি, লাশের উপর মারলে আর কি হবে, মরা লাশ তো, তুই তো মরা লাশ। তো ধরেই নিলাম যে মেরে ফেলবে এরা আমাদেরকে। তো ওই সময় মানে এর কিছুক্ষণ পরেই আরও কয়েকজন লোকজন আসে, এরা আমাদেরকে আরও নির্যাতন করে, অত্যাচার নির্যাতন করে, ঘণ্টাব্যাপী নির্যাতন করে। তার পরবর্তীতে অনেকক্ষণ নির্যাতন করার পর হঠাৎ করে আমি যেটা দেখি যে এদের মধ্যে কয়েকজন এরা ওখান থেকে চলে যায় এবং আরও কয়েকজন আসে। এদের আচরণটা একটু অন্যরকম লাগলো। একজন লোক এসে বললো যে আপনাদের তো অনেক অত্যাচার নির্যাতন করা হয়েছে, আপনাদের কি খাবেন, পানি খাবেন বা কিছু খাবেন কিনা। দেখলাম একটা পানি নিয়ে আসছে। তখন আমরা আসলে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। আমি বলছিলাম যে আমাদের একটু নামাজ পড়া শুরু দেন। তো আমরা ওখানে নামাজ পড়লাম। নামাজ পড়ে উজুর পানিও নাই, ডিবির সিজিটিসির অবস্থা ওখানে খুব খারাপ ছিল। তো ওইখানে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। এরপরে আসলে আমরা জানতে পারি যে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে। তো হঠাৎ করে যখন এদের ভালো আচরণ দেখলাম, তখন মানে কি বলবো, মানে আমি নিজেকে বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমরা বেঁচে গেছি। যেখানে আমি ধরে নিয়েছি যে আমাকে নিশ্চিত আজকে মেরে ফেলা হবে, সেখানে হাসিনা পালিয়ে গেছে। তা আসলে আল্লাহর কাছে সাথে সাথে সিজদায় পড়ে যাই, মুনাজাত করে আল্লাহর শুকরিয়া আদায় করি। তো এরপরে যেটা হয় যে 5 আগস্ট ওই সময়টায় যারা আমাদের উপর নির্যাতন করতেছিল, বিশেষ করে ডিবির দায়িত্বে তখন ছিল বিপ্লব কুমারের নেতৃত্বে এবং আরও বেশ কয়েকজন কিন্তু আমাদেরকে গুলি করে মেরে ফেলতে চাইছিল। ওই সময় শুনি যে এরা নাকি পালাই গেছে। আর যারা ছিল তারা এসে আমাদের কাছে বলতেছিল যে আমরা ওরকম ধরনের কিনা, আমরা কারো অত্যাচার নির্যাতন করি না। একজন নাম ছিল এখানে এডিসি মাহবুব ছিল। এডিসি মাহবুব সে আসে আমাদের কাছে মাপটাপ চাইলো এবং তার যত লোকজন ছিল ডিবির সবাই এসে প্রাণ ভিক্ষা চাইলো আমাদের কাছে। মানে ততক্ষণে বাইরে আমরা জানতে পারি যে বাইরে সাধারণ যে ছাত্র জনতা যারা ছিল, সাধারণ জনগণ সবাই ডিবি কার্যালয়ের চারপাশে ঘিরে ধরেছিল। কারণ ডিবির প্রতি কিন্তু ডিবি হারুনের কারণে ডিবির প্রতি কিন্তু ঢাকাবাসীর এবং পুরো বাংলাদেশের সবার কিন্তু একটা অন্যরকম একটা ক্ষোভ ছিল। অর্থাৎ 5 আগস্ট যে গণভবনের পাশাপাশি গণভবনে যেটা হয়েছে তার থেকে ভয়াবহ, মানে ডিবি কার্যালয়ে একটা ইটও থাকতো না যদি আমরা ওখানে না থাকতাম। আমরা তখন চিন্তা করলাম যে যেহেতু শেখ হাসিনা পালাই গেছে, এখন এই ডিবি কার্যালয় এটা তো শেখ হাসিনার সম্পদ না, এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ। এখানে যারা আসবে তারা আমাদের রাষ্ট্রের জন্য কাজ করবে। তখন আমরা বক্তব্য দিয়ে ওইখানে ডিবি কার্যালয়টাকে আমরা সেভ করি এবং ডিএমপি কমিশনের যে কার্যালয় ছিল সেটাও আমরা সেভ করি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে ছোট্ট করে জানতে চাই যে আপনি আন্দোলনের সময় মাঝখানে ছোট্ট করে একবার বলছেন যে ইনসাফে আশ্রয় নিয়েছেন। এই টোটাল বিষয়টা, ইনসাফের সাথে আপনার কানেক্টিভিটিটা, ইনসাফ সম্পাদক সাইদ মাহফুজ খন্দকার স্যারের সাথে আপনার তখন যে কানেক্টিভিটি ছিল আর কি, ওই বিষয় নিয়ে যদি ছোট্ট করে কিছু বলতেন। দেখেন, ইনসাফের সাথে আমাদের কানেক্টেডটা অনেক আগে থেকে। আমরা যখন 2018 সাল থেকে কোটা সংস্কার আন্দোলন করি, ওই সময় আমাদের নিয়ে কিন্তু ইনসাফ লেখালেখি করে, আমাদের পক্ষে কথা বলে, নিরপেক্ষ বজায় রেখে সাংবাদিকতা করে। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে এমন সাংবাদিক পাওয়া খুবই দুষ্কর অবস্থা ছিল। তো ওই সময়ে আমরা যেটা অভাব ফিল করছি, সবসময় একটা নিরপেক্ষ মিডিয়ার অভাব ফিল করেছি, যেটা এখনও আমরা করি, পরিপূর্ণ একটা নিরপেক্ষ মিডিয়া। কারণ একটা মিডিয়া হলো, গণমাধ্যম হলো সাধারণ জনগণের কথা তুলে ধরবে, রাষ্ট্রের প্রকৃত চিত্র তুলে ধরবে। সেই গণমাধ্যম কিন্তু শুধুমাত্র গণমাধ্যম না, আসলে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে সব কিছুই তো তার নিয়ন্ত্রণে ছিল, একচ্ছিত্র আধিপত্যের মধ্যে ছিল। তো যার ফলে আমরা খুব একটা অসহায়ত্ব অবস্থায় ছিলাম মিডিয়ার দিক দিয়ে। তো সেই সময় ইনসাফ মোটামুটিভাবে আমাদের জন্য যতটুকু সামর্থ্য ছিল, ইনসাফ নিজেও ফ্যাসিস্ট শেখ হাসিনার একটা রোশানলে পড়েছিল। তাদের ওয়েবসাইট থেকে শুরু করে অনেক কিছুই প্রশাসনিক এবং বিভিন্নভাবে তারা ক্ষতির সম্মুখীন হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা এখানে মাঝে মাঝে আসতাম,
আমরা অনেকেই এখানে আসতাম, এসে বিভিন্ন সময় আলোচনা করতাম, পরামর্শ নিতাম। এখানে আমরা আমাদের অনেক পরিকল্পনা করতাম, কিভাবে আমরা রাজনীতিতে আগায় নিতে পারি, দেশকে নিয়ে কীভাবে আগাতে পারি। আমরা সবসময় আমরা এটা নিয়ে কথা বলতাম। এটা অনেক দিন ধরে এটা চলে আসছে, 2018 সালে পুরো সংস্কার আন্দোলনের পর থেকে আমরা বিভিন্ন সময় সেমিনার প্রোগ্রাম করতাম। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যে আমাদের তো আলোচনা করার জন্য যে কোনো সময় যে কোনো কখন কত প্ল্যান করতে হয়েছে। আমরা সবসময় এই জিনিসগুলো ইনসাফে যখনই আসতাম তখনই একটা স্বপ্ন নিয়ে এখানে আসতাম, যে একটা সময় ইনসাফ যে নামটা, এই রাষ্ট্রটাও একটা ইনসাফের বাংলাদেশ তৈরি হবে, এই স্বপ্ন নিয়ে আমাদের এখানে আসা। এবং ইনসাফের সম্পাদক আমাদের সৈয়দ মাহফুজ খন্দকার ভাইয়ের সাথে আমাদের অন্যরকম একটা সম্পর্ক, যেহেতু তিনি একজন সম্পাদক হওয়ার পাশাপাশি তিনি কিন্তু এই 24-এর গণ অভ্যুত্থানে ব্যাপক ভূমিকা রেখেছে, বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। এবং আমরা জানি যে ইনসাফ এটা আমাদের আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ, তার নিজের এখানে একটাই অনেক ত্যাগ আছে তার, যেহেতু তিনি এই ইনসাফের সাবেক চেয়ারম্যান ছিলেন। তো আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আর ইনসাফের সাথে আমার সম্পর্ক সারা জীবন ইনশাল্লাহ থাকবে আমাদের, এবং যতদিন পর্যন্ত বাংলাদেশে ইনসাফ, প্রকৃতপক্ষে ইনসাফ কায়েম না হবে, ততদিন পর্যন্ত ইনসাফের এবং আমাদের লড়াই চলমান থাকবে আশা করি ইনশাল্লাহ। আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, 5 আগস্টের পরে আপনাদেরকে মানে আপনার সাথে যারা ছিল সহযোদ্ধা, অন্যান্য সমন্বয়ক যারা ছিল, তাদের সবাইকে সামনে দেখা যাচ্ছে, কিন্তু আপনি সামনে নেই বা আপনাকে সামনে দেখা যাচ্ছে না, এর কারণ কি? আসলে আমরা তো একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আন্দোলন সংগ্রাম করেছিলাম দীর্ঘদিন ধরে, এবং এই 24-এর গণ অভ্যুত্থান, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছিল কিন্তু এমনি না, এটা কিন্তু অনেক মজলুম মানুষের আর্তনাদের একটা ফসল ছিল। 2013 সালের শাপলা চত্বর যে গণহত্যা হলো, আমাদের বহু আলেম ওলামাদেরকে জঙ্গি নাটক করে সাজানো হলো, আমাদের মতো অনেক সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং ভিন্ন মতের যারা রয়েছে তারা ব্যাপক অত্যাচার নির্যাতনের শিকার হওয়ার ফলেই এই মানে জালিমের শেখ হাসিনার জালিমি শাসন এতটা বেড়ে গিয়েছিল, যার ফলেই কিন্তু এটা হয়েছিল। কিন্তু আমাদের যে শহীদরা আমাদেরকে এই 24-এর যে গণ অভ্যুত্থান সফল করলো, যে আহতরা এই আমাদেরকে এই বিজয় দান করলো, যাদের জন্য তাদের যে চেতনা, তাদের যে স্বপ্ন, একটা মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে কখন রাজপথে নামে, যখন তার এই দেশটাকে নিয়ে, এই রাষ্ট্রটাকে নিয়ে অনেক স্বপ্ন থাকে, তো সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যা করণীয় ছিল সেগুলো আমার মনে হয়েছে যে সেগুলো এখনো করা হয়নি, কিছুই হয়নি। 5 আগস্ট আমি যখন ডিবি কার্যালয় থেকে ওখান থেকে বের হই আমরা, তারপর আমরা জানতে পারি যে আমাদের হাতে তো ফোন ছিল না, কিছুই ছিল না। আমাদের কয়েকজন আমাদেরকে সংবাদ দেয় যে তোমাদের সহযোদ্ধারা, তোমাদের সমন্বয়করা চ্যানেল 24-এ গিয়েছে সংবাদ সম্মেলন করার জন্য। এটা শুনেই আমি অবাক হয়ে যাই, কারণ চ্যানেল 24 ছিল একাজাদের একটা টেলিভিশন। চ্যানেল 24 এবং সমকাল তারা অনেক সময় আমাদের বিরুদ্ধে নিউজ করেছে। তো তারা ওখানে যখন যায়, সংবাদ পাই, আমরা ওখানে যাই। যাওয়ার পরবর্তীতে চ্যানেল 24 ওখানে যখন আসিফের সাথে কথা হয়, আমার আহিদের সাথে কথা হয়, এবং আরো অনেকের সাথে আমার কথা হয়। তো আমরা যখন তাদেরকে বললাম যে ডিবি কার্যালয়ে আমাদের সাথে এই ঘটনা হচ্ছে, তো ওই সময় অলরেডি তারা সংবাদ সম্মেলন শুরু করে দিয়েছে। ওই সময় ওইগুলো বলার পরবর্তীতে তারা মানে ওই জিনিসগুলোকে তারা অন্যভাবে নিল। তারা ভাবলো যে এখন তো আমাদের রাষ্ট্রীয় করতে হবে, আমাদের এখন এই চিন্তা ওই চিন্তা করার সুযোগ নাই। তা আমাদের ফার্স্টে কিন্তু দায়িত্ব ছিল শহীদ যারা হয়েছে, শহীদ পরিবার এবং শহীদদেরকে এই ভরসাটুকু দেয়া, যেটা কিন্তু 5 আগস্ট থেকে ভুল হয়েছে। কিভাবে দেশটা পরিচালিত হবে, আমরা কেন 8 আগস্ট এই ফ্যাসিস্ট শেখ হাসিনার যে অন্যতম সহায়ক, তার যার হাতে নিয়োগ পাওয়া রাষ্ট্রপতি সুপ্পু, তার কাছে কেন শপথ নেব? আমাদের তো শপথ নেওয়া উচিত ছিল শহীদ মিনারে নেতা হতে পারতাম, যারা শহীদ হয়েছে তাদের মাধ্যমে, তাদের পরিবারের সদস্যদের মাধ্যমে আমরা শপথ নেব। সেখান থেকেই মূলত আমাদের আশা ভেঙে যায়, যে আমাদের যে বিপ্লব, সে বিপ্লব মূলত ধ্বংস হয়েছে। আমরা মনে করি এই শহীদদের পরিবারের সদস্যদের মাঝ থেকে শহীদ মিনারের জনসম্মুখে শপথ না নিয়ে ওই শহীদ শাহাবুদ্দিন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে শপথ দিয়ে, এর পরবর্তীতে আমরা ভেবেছিলাম, তারপরেও ভেবেছিলাম যে হয়তো এখান থেকে তারা সংস্কারের যাত্রা শুরু করবে অনেক কিছু,
কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেটা হয় আমাদের দেশে অনেক সরকার আসে, অনেক দল চেঞ্জ হয়, ক্ষমতা চেঞ্জ হয়, সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা আসলে চেঞ্জ হয় না। মানুষ এখন মন্দের ভালো খুঁজতেছে যে কে কম খারাপ। মানুষ এখন কাউকে পছন্দ করতেছে না, মানুষ এখন কে কম খারাপ এটা দেখতেছে। আমাদের এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, মানুষ নীরবে রয়েছে, এই কারণে মানুষ এখন এটা আশা করতেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার হোক খারাপ, কিন্তু এরপরে যারা আসবে তারা তো আরো ভয়াবহ খারাপ হতে পারে, এই চিন্তা করে শুধুমাত্র মানুষ চুপচাপ আছে। কিন্তু বাস্তবে মানুষ যা চেয়েছিল, জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে আশা আকাঙ্ক্ষা, তার কিছুই পূরণ হয় নাই। হয়তো ইনসাফের সাথে আর অন্য এক সময় এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা বিস্তারিত শুনবো আপনাদের। জুলাই অভ্যুত্থানটা তো আসলে একদিনের না, এটা অনেক দিনের। সে 2013 থেকে 2024 মাঝখানে যতগুলো হত্যাকাণ্ড, 2013 হত্যাকাণ্ড, 2021 হত্যাকাণ্ড মোদি বিরোধী আন্দোলনে, এবং 2018 কোটা বিরোধী আন্দোলন, তারপরে মাঝখানে হাজার হাজার মানুষকে গুম করা, খুন করা, হাজার হাজার শিশু সন্তানদেরকে তাদের বাবা থেকে বিচ্ছিন্ন করা, এতিম করা, এই সব কিছুর ক্ষোভ, এই সব ক্ষোভের একটা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল জুলাই অভ্যুত্থান, জুলাই আন্দোলন, যেটা পরবর্তীতে অভ্যুত্থান হয়। এবং আমরা আশা করেছিলাম এটা বিপ্লব হবে, যদিও এটা বিপ্লব না গণ অভ্যুত্থান, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, সেই আলাপে যেতে চাচ্ছি না। আজকের মতো বিদায় নিব, ইনশাল্লাহ কোনো একদিন এই বিষয়ে বিস্তারিত আমরা আলাপ করব, কেন আসলে আমরা এটাকে বিপ্লব করতে পারলাম না। অভ্যুত্থান হলো, একটা ফেসিবাদকে আমরা মুক্ত করলাম, কিন্তু কেন এটাকে বিপ্লবের রূপ দিতে পারলাম না, আমাদের ব্যর্থতাটা কোথায়? যদি এই জায়গাটা ছোট্ট করে কিছু আমি যদি এক লাইনে বলি, এখানে আসলে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হটিয়েছি, কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনা যে ফ্যাসিবাদী নিয়ম কানুন এবং ফ্যাসিবাদী যে রাষ্ট্র পরিচালনা, সেটা আসলে কিছুই হয়নি, পরিবর্তন হয়নি। বরং আগে যে ফ্যাসিস্ট শেখ হাসিনার হুকুমে যা হতো, এখন ফ্যাসিস্ট শেখ হাসিনার হুকুম ছাড়াই তা হচ্ছে। আপনি যদি মাঠ পর্যায়ে যান, প্রত্যেকটা যদি আমলাতান্ত্রিক সিস্টেম বলে, আমি এটা বলার কারণে হয়তো আমাকে অনেক সমস্যা হবে, আমাকে রাষ্ট্রের থেকে আমাকে অনেক ধরনের অনেক প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হতে পারে, কিন্তু এটাই সত্য। একজন সাধারণ মানুষ হিসেবে আমি বলতেছি কথাটা, সরকারি আমলা যারা রয়েছে তারা সাধারণ মানুষকে মানুষই মনে করে না, তারা মনে করে সাধারণ মানুষ একটা গোলাম। মানুষ এখনো ইউনো অফিসে, এসিল্যান্ড অফিসে, তারপর বিভিন্ন জায়গায়, বর্তমান 5 আগস্টের পরে যেহেতু এমপি নাই, মেয়র নাই, চেয়ারম্যান নাই, এখন একজন ইউনোর হাতে কিন্তু এমপির পাওয়ার, সে একজন মেয়র, সে একজন চেয়ারম্যান, উপজেলার ভাইস চেয়ারম্যান, অর্থাৎ একজন ইউনোর হাতে বর্তমানে কিন্তু অনেক দায়িত্ব। কিন্তু 5 আগস্টের পরে ইউনোরা তো বিপ্লবকে ধারণ করবে না, তারা তো বিপ্লবের হয়ে কাজ করবে না, সরকারের সব কাজ তো এরাই করে। সরকারের কাজ যারা করে তারা তো বিপ্লবটাকে ধারণ করে না, তাহলে কিভাবে বিপ্লবের যে উদ্দেশ্য সেটা বাস্তবায়ন হবে? আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে পরবর্তী এখনো আলাপ করার সময় আছে, আমরা আলাপ করবো ইনশাল্লাহ কোনো একদিন। আজকে বিদায় নিব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ।